আসসালামু আলাইকুম। আমি ডক্টর লাবণী। আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে এসেছি, সেই বিষয়টা হচ্ছে অ্যানিমিয়া অর্থাৎ রক্তাল্পতা। তো আমাদের দেশে এই জিনিসটা অত্যন্ত কমন একটা রোগ বা সিমটম বলতে পারেন, যেটা নিয়ে প্রায় 70% মহিলারা, বিশেষ করে আরো বাচ্চারা এই রোগটাতে ভোগেন। অ্যাকচুয়ালি বলতে গেলে অ্যানিমিয়া কিন্তু কোনো রোগ নয়, অ্যানিমিয়া একটা রোগের লক্ষণ। অ্যানিমিয়া বিভিন্ন কারণে হতে পারে। খুব সাধারণ সিম্পল একটা কারণ হতে পারে যে খাওয়া দাওয়ায় অপুষ্টি, বিশেষ করে আয়রনের অভাব, আরো কিছু কিছু ভিটামিন, যেমন ধরেন ভিটামিন B12 এর অভাব। এসব কারণে যেমন অ্যানিমিয়া হতে পারে, অ্যাট দ্য সেম টাইম আবার অনেক কঠিন রক্তের রোগের কারণেও কিন্তু অ্যানিমিয়া হতে পারে। যেমন ধরুন বোন মেরু যদি কারো ফেইলোর হয়, যেমন অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া MDS, অথবা বোন মেরুতে কোনো ক্যান্সার বাসা বেঁধেছে, যেমন ধরুন লিউকোমিয়া অথবা লিম্ফোমা অথবা মায়োলোমা, এইসব ক্ষেত্রেও কিন্তু অ্যানিমিয়া হতে পারে। তো আগে জেনে নিতে হবে যে অ্যানিমিয়ার সিমটম গুলো কি। অ্যানিমিয়ার সিমটম গুলো খুব সাধারণ ধরনের সিমটম হয়। অনেক সময় অনেকে বুঝতেই পারে না যে তারা অ্যানিমিয়াতে ভুগছেন। কি করে হয় বা কিভাবে বুঝবো যে আমাদের অ্যানিমিয়া হয়েছে? প্রাথমিকভাবে যেটা হতে পারে যে আমি আগে যতটা কাজ করতে পারতাম, এখন ততটা কাজ করতে পারছি না। আগে যতটা পরিশ্রম করতে পারতাম, এখন তার থেকে অনেক কম পরিশ্রম করেই মনে হচ্ছে যেন এবার একটু রেস্ট নিলে ভালো হয়, এবার একটু শুয়ে থাকলে ভালো হয়, অথবা একটু স্ট্রেসফুল কাজ করলে মনে হচ্ছে যেন বুকটা ধড়ফড় করছে, বুকে ব্যথা করছে বা শ্বাসকষ্ট হচ্ছে। অনেক সময় বুক ফুলে যেতে পারে, পা ফুলে যেতে পারে। অনেক সময় অনেকে এরকমও বলেন, হয়তো আশেপাশের লোক, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে, আরে তুমি তো খুব ফর্সা হয়ে যাচ্ছ। অ্যাকচুয়ালি কিন্তু ফর্সা হচ্ছে না, বা বাড়ির বাচ্চাটাকে দেখে বলছে, ও হ্যাঁ খুব সুন্দর ফর্সা বাচ্চা। তো অ্যাকচুয়ালি ফর্সা কিন্তু তারা হচ্ছেন না। রক্ত কম থাকার কারণে শরীরের নর্মাল যে কালারটা সেটা থাকছে না, সেই কারণে শরীরটা ফ্যাকাশে দেখাচ্ছে। আর আমরা এটাকে ভুল করি যে উনি হয়তো ফর্সা হয়ে যাচ্ছেন। অনেকে এটা শুনে খুব খুশি হন যে আমি ফর্সা হয়ে যাচ্ছি, খুব ভালো, ফেয়ারনেস ক্রিম ছাড়াই ফর্সা হচ্ছি। সেটা কিন্তু সবসময় ঠিক নয়। তার সাথে সাথে যদি আপনার এই সিমটম গুলো হচ্ছে যে আপনি টায়ার্ড হয়ে যাচ্ছেন, অল্প কাজ করে রেস্ট নিতে হচ্ছে, মাথা ঘুরছে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ভাবতে হবে যে এটা অ্যানিমিয়ার সিমটম হতে পারে। বাচ্চাদের ক্ষেত্রে একটা অদ্ভুত জিনিস দেখা যায় যে অনেক বাচ্চারা দেখবেন মাটি তুলে খাচ্ছে, চক খাচ্ছে, যেই জিনিসগুলো খাবার জিনিস নয় সেগুলোকে খাচ্ছে। এই সিমটমটা কিন্তু আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার একটা খুব স্পেসিফিক সিমটম। আর একটা জিনিস হয় যে বাচ্চাদের স্কুলে মনোযোগের অভাব। স্কুলের টিচাররা কমপ্লেন করছেন যে আপনার বাচ্চাটা ঠিক পড়াশোনা করছে না, পড়তে পড়তে ঘুমিয়ে পড়ছে বা পড়তে পড়তে অন্যদিকে মন দিয়ে দিচ্ছে। সব সময় যে বাচ্চারা দুষ্টুমি করছে তা কিন্তু নয়। এটাও হতে পারে যে আপনার বাচ্চাটার অ্যানিমিয়া দেখা দিয়েছে। আমাদের দেশে বাচ্চা এবং মহিলাদের মধ্যে অ্যানিমিয়ার প্রবণতাটা বেশি। তার কারণ আছে। তার কারণটা হচ্ছে এটাই, বিশেষ করে ইয়াং মহিলাদের যাদের পিরিয়ড হচ্ছে, তাদের কিন্তু প্রতি মাসে মাসে পিরিয়ডের সময় একটা ব্লিডিং হয়। এটা আমরা সবাই জানি। আমাদের দেশে বিশেষ করে মহিলারা ত্যাগ অনেক বড় জিনিস ভেবে তারা কি করে, নিজের যে ভালো পুষ্টিকর খাবারটা বাড়ির পুরুষ মানুষদের খাইয়ে দেয়, আর নিজেরা খুব অল্প খেয়ে বেঁচে থাকার চেষ্টা করেন এবং ভাবেন যে এটাতেই আমি খুব ভালো আছি। তার ফলে যেটা হয় যে পুষ্টিকর খাবারগুলো তারা নিজেরা খাচ্ছে, যেটার কারণে অলরেডি তারা অপুষ্টিতে ভুগছে। তার উপরে যখন ব্লিডিংটা শুরু হয়, তখন অলরেডি কম পুষ্টি থাকার কারণে যতটুকু আয়রন তার শরীরে জমেছে, সেই আয়রনটাও বেরিয়ে চলে যায়। এইরকম একজন অপুষ্ট মা যখন একটা বাচ্চার জন্ম দেয়, সেই বাচ্চাটা কিন্তু জন্মগত ভাবেই আয়রন ডেফিসিয়েন্ট অবস্থাতেই জন্মায়।
সেই বাচ্চা যখন সেই মায়ের দুধ পান করছে সেটাও আয়রন ডেফিসিয়েন্ট। অতএব মা থেকে বাচ্চা এই যে আয়রন ডেফিসিয়েন্সির যে ধারাবাহিকতাটা এটা চলে আসছে, বংশ পরম্পরায় তারা অ্যানিমিক রয়েছেন। আর একটা সময় হয় বিশেষ করে বয়ঃসন্ধির সময় এবং যখন পিরিয়ডটা স্টপ হয়, ধরুন 40 থেকে 45 বছর বয়সে, সেই সময় হঠাৎ করে অনেকের দেখা যায় যে পিরিয়ডে খুব সিভিয়ার ব্লিডিং হচ্ছে। এক্ষেত্রেও মহিলারা অনেক সময় লজ্জার কারণে বাড়ির কাউকে জানান না যে আমার পিরিয়ডটা অনেক বেশি হচ্ছে। এটা জানানো দরকার, ডাক্তারের কাছে যাওয়া দরকার। এই কথাগুলো অনেক সময় ওনারা বলেন না। না বলার কারণে দেখা যায় যে এই অ্যানিমিয়াটা খুব সিভিয়ার আকার ধারণ করেছে। এর কারণে অনেক সময় দেখা যায় যে পেশেন্টকে হসপিটালাইজ করতে হয়েছে সিভিয়ার হিমোগ্লোবিন কমে যাওয়ার কারণে। তো এইসব কারণেই কিন্তু অ্যানিমিয়াটা হতে পারে, এগুলোই বেশি কমন। এইবার যদি আসি যে কঠিন রোগের ক্ষেত্রে, সেগুলো অনেক 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 রেয়ার। সুতরাং অ্যানিমিয়া হয়েছে মানেই যে আমার ব্লাড ক্যান্সার হয়েছে ব্যাপারটা কিন্তু এইরকম নয়। বরং বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেই রেফারেন্স গুলো পাই 70% ক্ষেত্রে অ্যানিমিয়া গুলো কিন্তু খুব সাধারণ অসুখ। বেশিরভাগ ক্ষেত্রেই অপুষ্টিজনিত কারণ। সেকেন্ডলি যে বেশি ব্লিডিং হচ্ছে। তৃতীয়ত দেখা যায় যে সিরিয়াস রোগ। সেই সিরিয়াস রোগগুলো ডায়াগনোসিস করা অবশ্যই দরকার। সেই জন্য প্রত্যেকটা অ্যানিমিয়া পেশেন্টের উচিত একজন ডাক্তারের কাছে যাওয়া, তার অ্যানিমিয়াটার কারণগুলো জানা এবং সেই অ্যানিমিয়াটার চিকিৎসা করা। কারণ যদিও বেশিরভাগ ক্ষেত্রে এটা খুব সাধারণ জিনিস, বেশিরভাগ ক্ষেত্রেই কোনো প্রবলেম করছে না, কিন্তু এটা এক সিরিয়াস রোগের লক্ষণ হতে পারে, যেটা চেপে গেলে পরবর্তীকালে সেটা জীবনের জন্য ঝুঁকি হতে পারে। নাম্বার 2, এই যে অ্যানিমিয়া, ক্রনিক অ্যানিমিয়ার কারণে আপনি অসুস্থ হয়ে রয়েছেন বা আপনার বাচ্চাটি অসুস্থ হয়ে রয়েছে, সে কিন্তু নিজের ফুল পটেনশিয়াল অনুযায়ী কাজকর্ম করতে পারছে না যতটা সে করতে পারত যখন তার অ্যানিমিয়া না থাকতো। অতএব অ্যানিমিয়াকে অবহেলা করবেন না। যেই কারণে হোক না কেন, সেই অ্যানিমিয়াটার কিন্তু ডায়াগনোসিস দরকার। কেন অ্যানিমিয়া হলো এবং এর সঠিক চিকিৎসা দরকার। তাহলে অ্যানিমিয়া হলে বা আপনার প্রিয়জনের মাঝে যদি কারো দেখা দেয়, তাহলে অবশ্যই ডক্টরের কাছে আসুন এবং সেটার কারণ জানুন, তার চিকিৎসা করান। ধন্যবাদ।